টিভিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। প্রিয় দর্শক, বেশ কয়েকদিন ধরে সারা দেশে একটা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় কিন্তু ট্রিপল লোডশেডিং দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে গত বৃহস্পতিবার একটি ব্রিফিং করেছে। তারা বলেছেন যে আহ, এখন যে সময় চলছে তাতে লোডশেডিংয়ের পরিমাণ প্রায় ৩,০০০ মেগাওয়াট। এর কারণ হিসেবে বলেছেন দেশের ভিতরে এবং বাইরে থেকে যে আদানির কাছ থেকে যে আমরা বিদ্যুৎ নিই ওটার একটা প্ল্যান্ট বন্ধ থাকার কারণে এই বিদ্যুৎ সংকট শুরু হয়েছে। ২৮ তারিখের পর এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। এই বিদ্যুতের যে সংকট এবং লোডশেডিং এবং সরকারের পরিকল্পনা, এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিসের প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। জনাব শফিকুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস পডকাস্টে। ধন্যবাদ। প্রথমে একটু জানতে চাই যে দেশের যে বর্তমান যে বিদ্যুতের ক্রাইসিস, এটা যদি আগে থেকেই পরিকল্পনা করা হতো সেই ক্ষেত্রে আমরা এটা এড়াতে পারতাম কিনা, আর এই মধ্যপ্রাচ্য রিলেটেড যে জ্বালানির সংকট এটা একটা বড় ধরনের প্রভাব ফেলেছে কিনা? দেখুন, আমাদের যখন পিক সামার হয় তখন এমনিতেই আমাদের লোডশেডিং করতে হয়। এটা আমরা গত ৫-৭ বছরের যে ট্রেন্ড সেটা দেখলেই আমরা বুঝতে পারি। তবে আমরা প্রথম থেকে বলে আসছিলাম এবং অন্যান্য বছর যেটা বলার চেষ্টা করেছি, বছরের শুরুতেই আমাদের আসলে একটা পরিপূর্ণ পরিকল্পনা করা প্রয়োজন যে যখন সামার আসবে এবং সর্বোচ্চ চাহিদা পৌঁছবে তখন আমরা কিভাবে কোন পাওয়ার প্ল্যান্ট গুলো কতটুকু ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহ আমাদের কয়লার যে ব্যবহার সেটা অপটিমালি করা যাচ্ছে না। যথেষ্ট কয়লার সরবরাহ নেই। সবগুলো পাওয়ার প্ল্যান্ট অপটিমাল লেভেলে অপারেট করতে পারছে না, যদিও আমাদের সক্ষমতা রয়েছে ৬,০০০ মেগাওয়াটেরও বেশি কয়লার ক্ষেত্রে, কিন্তু এটা ধরেন আপনার ৪,০০০-এর কিছু বেশি চালানো হচ্ছে, ৪,০০০ মেগাওয়াটের কিছু বেশি। তো এখানে একটা শর্টফল রয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আদানির যে পাওয়ার প্ল্যান্ট সেটার একটা ইউনিট বন্ধ আছে। আর সেই সাথে আমাদের গ্যাসের লোকাল প্রোডাকশন যেহেতু গ্র্যাজুয়ালি কমছে, সেক্ষেত্রে আমরা গ্যাসেও গতবারের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা কম আমরা উৎপাদন করছি। তবে এক্ষেত্রে এলএনজির যে বিষয়টা বা মধ্যপ্রাচ্যের যে সংকটের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া বা আমাদের যে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করছে সেটার ইম্প্যাক্ট ওভাবে পড়েনি, কারণ এলএনজি গভর্নমেন্ট আমদানি করে আসছে। এক্ষেত্রে আমাদের মেজর যে জায়গাটা সেটা হচ্ছে কয়লাকে অপটিমালি ব্যবহার করা যাচ্ছে না, আর আরেকটি হচ্ছে যে আদানির যেই পাওয়ার প্ল্যান্ট বসে আছে, এক্ষেত্রে হয়তো টাইমলি কয়লা সরবরাহ করা গেলে হয়তো কয়লা পাওয়ার প্ল্যান্ট থেকে আরেকটু বেশি সক্ষমতা আমরা পেতাম, সেক্ষেত্রে লোডশেডিংটা হয়তো আরেকটু সহনীয় পর্যায়ে থাকতো। আর আরেকটি জায়গা যেটা হচ্ছে যে এনার্জি ট্রানজিশনের যে বিষয়টা, আমরা যদি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আরেকটু গুরুত্ব দিতে পারতাম এবং সক্ষমতা বাড়াতে পারতাম, তাহলেও হয়তো পরিস্থিতিটাকে আমরা বেটার ম্যানেজ করতে পারতাম এই মুহূর্তে। একটা বিষয় আমরা বহু বছর ধরেই দেখি, বলা হয় যে আমাদের সক্ষমতা অনেক। বিদ্যুৎ বিভাগ থেকেও সেদিন বলা হয়েছে যে আমাদের যে সক্ষমতা রয়েছে জ্বালানির সংকটের কারণে হচ্ছে এই সক্ষমতা অনুযায়ী তৈরি করা যাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, এই কারণে লোডশেডিং হচ্ছে। আমাদের আসলে সক্ষমতার থাকলেও কেন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বলে আপনার মনে হয়? এটা কি খুব কস্টলি হয়ে যায়, না অন্য কোনো মেকানিজম আছে এই জায়গায়? দেখুন, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র গুলো স্থাপন করা হয়েছে যখন, তখন পর্যাপ্ত জ্বালানি সংকুলনের কথা অনেক ক্ষেত্রে ভাবা হয়নি। অর্থাৎ আমরা বিদ্যুৎ খাতের নিরাপত্তার কথা ভাবতে গিয়ে জ্বালানি নিরাপত্তার কথা ভাবিনি। ফলে আমরা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এখন আমরা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারছি না। এর কারণ হচ্ছে যে আমাদের প্রাইমারি এনার্জি যে এটার ৬৫% উপর আমাদের আমদানি করতে হয়, এবং তার জন্য আমাদের যে পরিমাণ ডলার স্পেন্ড করতে হয় সেটা আমাদের জন্য অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। এক্ষেত্রে আমাদের লোডশেডিং করতেই হয়। এক্ষেত্রে আমরা যদি আমাদের নিজস্ব গ্যাস এক্সপ্লোরেশনে সফলতা পেতাম গত ১ দশকে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো, এবং সেই সাথে আমরা নবায়নযোগ্য জ্বালানি সফলতা পেলেও পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। আমাদের এখন সেটাই এখন ভাবা উচিত যে কিভাবে আমরা গ্র্যাজুয়ালি জ্বালানি নিরাপত্তা বাড়াতে পারবো, এবং সেক্ষেত্রে গ্যাসের যে সফলতা বাড়ানো সেটা বলছিলাম, আর সাথে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো, এবং গ্যাস তাতে অপচয়ও আছে গ্যাস সেক্টরে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে, সেটাকে কমিয়ে আনলেও কিন্তু আমাদের জন্য এটা পাওয়ার প্ল্যান্ট গুলোতে দেওয়া যেত। সেক্ষেত্রে আমাদের উৎপাদন গ্যাস থেকে উৎপাদনও আমরা হয়তো বাড়াতে পারতাম। কাজে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ প্রয়োজন, যেখানে নবায়নযোগ্য জ্বালানিকে ইন্টিগ্রেট করা এবং
গ্যাসের সক্ষমতা বাড়ানো, সবকিছুই বিবেচনায় নিতে হবে যাতে আমরা পরিস্থিতি সামনের দিনগুলোতে ইমপ্রুভ করতে পারি। বাট এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হবে এবং অবশ্যই প্রসেসটা পেইনফুল হবে। 2 সপ্তাহ আগে একটা ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রুফটপ সোলার নিয়ে। গত সরকারও রুফটপ সোলার নিয়ে একটা পরিকল্পনা নিয়েছিল যে বিভিন্ন সরকারি ভবন, স্কুল, হাসপাতালে রুফটপ সোলার স্থাপন করে এই বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুতের উৎপাদনটা বাড়াবে। এবারও সরকার ভাবছে যে কি জায়গায় পরিবর্তন করলে আসলে এটা আকর্ষণীয় হয়, কারণ হচ্ছে গত সরকারের যে প্রজেক্ট ছিল এটাতে আসলে রেসপন্স করেন নাই অনেকেই। তো আপনার কি মনে হয় যে আমাদের এই নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সোলার যে সিস্টেমটা রয়েছে এইটা কতটা বাস্তবায়ন করতে পারলে এবং সরকারি কি পরিকল্পনা নিলে আসলে আমাদের বিদ্যুতের একটা বড় অংশ এই সোলার থেকে আসতে পারে? গভর্নমেন্ট যদিও প্ল্যান করেছে, সেদিন ক্যাবিনেট সচিব বলেছেন যে একটা বড় ধরনের পরিকল্পনা রয়েছে। আপনার কি মনে হয় যে আসলে এই পরিকল্পনার কোথায় গত পরিকল্পনা কোথায় ছিল, ঘাটতি ছিল, এখন পরিকল্পনা কিভাবে নিলে ব্যবসায়ীরা বলেন বা সাধারণ মানুষজন বা সরকারি জায়গা থেকে কি ধরনের সাপোর্ট পেলে এই পরিকল্পনাটা আগিয়ে নেওয়া যাবে? দেখুন, গত পরিকল্পনা যেটা ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে সময়, টাইমলাইনটা খুবই শর্ট ছিল, কারণ 6 মাসেরও কম সময় 3000 মেগাওয়াটের একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। এটা কখনোই ফিজিবল ছিল না টাইমলাইন অনুযায়ী। একইভাবে স্কুল, কলেজ, মাদ্রাসাতে ওপেক্স মডেলের কথা বলা হয়েছিল, যেখানে ছোট ছোট সক্ষমতা অর্থাৎ ছোট ছোট ক্যাপাসিটি। অন্যদিকে সরকারি ভবনের জন্য ক্যাপেক্স মডেলের কথা বলা হয়েছিল। রাদার এটা হওয়া উচিত ছিল উল্টা, কারণ গ্রামে গঞ্জের যে স্কুল, কলেজ, মাদ্রাসায় অত্যন্ত ছোট ছোট সক্ষমতা, সেটা হওয়া উচিত ছিল সরকারি সাপোর্ট কিংবা অন্য সাপোর্টে ক্যাপেক্স মডেল। অন্যদিকে সরকারি ভবনে যেখানে সক্ষমতা কম্পারেটিভলি একটু বেশি হবে, বেশি স্কেলের হবে কিলোওয়াট, সেখানে এটা মানে কয়েকশো কিলোওয়াট পর্যন্ত হওয়া সম্ভব, সেখানে এটা ওপেক্স মডেলে হলে ইনভেস্টর যারা আছে তারা ইন্টারেস্ট বেশি শো করতো। সেটা একটা জায়গা আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেকদিন যাবতই আলোচনা করছি এই রুফটপ সোলারের মতো ইন্টারভেনশনে যে উচ্চ আমদানি শুল্ক রয়েছে। সোলার প্যানেলে আছে 28.73%, ইনভার্টারেও আছে 28.73%, এবং আরো কিছু যন্ত্রাংশে 61.8% পর্যন্ত উচ্চ আমদানি শুল্ক আছে। এই উচ্চ আমদানি শুল্ক যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এই খাতে একটা রিভলিউশন সম্ভব। আপনাদের ওখানে রিপোর্টে এসছে রিসেন্টলি যে ইন্ডাস্ট্রিতে অলরেডি 500 মেগাওয়াটের রুফটপ সোলার সক্ষমতা 500 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। আমিও দেশীয় ইন্ডাস্ট্রির সাথে কথা বলেছি, সেখানে দেখেছি যে এটা অলরেডি 500 মেগাওয়াটের বেশি এই দেশীয় ইন্ডাস্ট্রিতে। তার মানে হচ্ছে যে ওভারঅল এই সক্ষমতাটা আরো বেশি। কিন্তু এই রুফটপ সোলারের যে আমদানি শুল্ক আছে এটা যদি কমিয়ে দেওয়া যেত তাহলে এটা আরো বেশি এক্সপান্ড করতো। আর এখন যেটা গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্স করেছে 10,000 মেগাওয়াট, সেটাকে অবভিয়াসলি পজিটিভ একটা স্টেপ বলতে হবে, যে গভর্নমেন্টের অ্যাম্বিশন আছে, একটা মার্কেট সিগন্যাল তারা দিয়েছে যে তারা অ্যাম্বিশনটাকে বাড়াচ্ছে। বাট এটার জন্য যে প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে ফেভারেবল করতে হবে, অর্থাৎ এই যে আমদানি শুল্ক আছে সেটাকে ওয়েভার দিতে হবে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ বা সোলার ইরিগেশনে। অন্যদিকে ইউটিলিটি স্কেল প্রজেক্টের জন্য তারা যেটা করেছে, সরকারি জমি তারা দিতে রাজি হয়েছে পিপিপি মডেলের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে লেসন্স ড্র করতে হবে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টগুলো যে গত এক দশকে আমরা দেখতে পেয়েছি সেগুলো কিন্তু সংখ্যায় খুবই কম। কাজে এই যে প্রজেক্ট হচ্ছে না সেই কারণগুলো বের করে দ্রুততার সাথে সলভ করতে হবে, তাহলেই পিপিপি মডেলে সোলারের প্রজেক্ট বা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট হবে। সেই সাথে একটা স্পেসিফিক টাইমলাইনও ঠিক করে দিতে হবে। এই যে পিপিপি মডেল, গভর্নমেন্ট জমি দিল, তারপর ট্যারিফ নেগোসিয়েশন, টেন্ডারের মাধ্যমে পার্টনার সিলেকশন, নেগোসিয়েশন এবং ফাইনাল ইমপ্লিমেন্টেশন, একটা স্পেসিফিক টাইমলাইনও করে দিতে হবে, তাহলে হয়তো এটা আগাবে। আর সাথে আরেকটা বিষয় হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে যে ডিসেন্ট্রালাইজড সিস্টেমও হবে সেগুলোর দিকেও নজর দিতে হবে। আপনি দেখেন 87,200 গ্রাম, এখানে প্রতি গ্রামে 25-30 কিলোওয়াট করে হলেও কিন্তু 2,500 মেগাওয়াট হয়ে যায়। এবং গ্রামে যেহেতু প্রচুর লোডশেডিং, কাজেই গ্রামের লোকজনের ভিতরে কিন্তু একটা অ্যাপিটাইট তৈরি হয়েছে এবং হচ্ছেও, প্রকল্প বাস্তবায়ন হচ্ছে ছোট ছোট। তো এই ক্ষেত্রে আপনার আমদানি শুল্ক ওয়েভার দেওয়ার সাথে হচ্ছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স কে করতে হবে, যাতে পোর কোয়ালিটির ইনস্টলেশন না হয় গ্রামে গঞ্জে, যেটা অতীতে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি করেছে। আর সেই সাথে গভর্নমেন্ট যদি গ্র্যান্ট বা একটা ফাইন্যান্সিং সাপোর্ট দিতে পারে সোলার ইরিগেশনের ক্ষেত্রে, কারণ এখানে
গ্র্যান্ড সাপোর্ট ছাড়া সোলার ইরিগেশন আসলে সেভাবে ভায়াবল হয় না, সেটাও দেখতে হবে। আরেকটি কথা ভুলে গিয়েছিলাম, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রুফটপ সোলারকে যদি দ্রুত করতে হয় তাহলে এই যে নেট মিটারিং কানেকশন নিতে সময় লেগে যায়, অনেক স্টেক হোল্ডাররাই বলেন অনেক দিন লাগে, সেটা যদি 7 দিনের মধ্যে লিমিট করে দেওয়া যায়, যে কেউ অ্যাপ্লাই করবে উইদিন 7 ডেজ এটা অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে এবং শ্রেডা বা পাওয়ার ডিভিশন থ্রু অনলাইন মেকানিজম তারা এটাকে মনিটর করতে পারবে, তাহলে আমরা হয়তো এখান থেকে যথেষ্ট সফলতা পাবো। একটা বিষয় একটু জানার যে আমরা তো অনেকগুলো পদ্ধতিতেই আসলে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। সোলারে যদি বিদ্যুৎ উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে এটা মানে অন্য যে কোনো মেকানিজমের চেয়ে কি এটা সবচেয়ে কম খরচে হবে কিনা, এটার সাস্টেনেবল কতটুকু হয়, এখন যে সোলার প্যানেলগুলো ওয়ার্ল্ড ওয়াইডে বসছে সেই জায়গায় এটার আসলে লংজিভিটি কেমন, এই জায়গা থেকে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। আমরা যদি রুফটপ সোলারের কথা চিন্তা করি তাহলে এটাকে সবচেয়ে সাশ্রয়ী বলা চলে যে 3-4 ঘন্টা সূর্যের আলো থাকে সেই সময়টা ব্যবহার করা হবে, কারণ এটা 4 টাকা 5 টাকার ভিতরেই সম্ভব। কাজে অন্যান্য বিদ্যুতের যে খরচগুলো আমাদের আছে বা তাদের যে বিদ্যুতের ট্যারিফ তারা দিচ্ছে সেই তুলনায় এটা সাশ্রয়ী। যদি আমরা ইউটিলিটি স্কেল প্রজেক্টের সাথে কম্পেয়ার করি, ওয়ান টাইম যে ইনভেস্ট হয় জি, সেইটা ক্যালকুলেশন করে, এটা লংজিভিটি ক্যালকুলেশন করে আসলে এই জায়গা থেকে কত এটা বিদ্যুৎ 25 উৎপাদন বছর হবে, 25 থেকে 30 বছর, জি এটা এইটা 25 হিসাব থেকে করে 30 কি আপনি বছর। বলছেন যে সবচেয়ে ইউনিটের প্রাইস জি, কম হবে? এটা রুফটপ সোলারের কথা বলছি। রুফটপ জি সোলার যে ইন্ডাস্ট্রি যখন করছে তার তো ট্যারিফ আছে, তো এটা তার ট্যারিফের চেয়ে অনেক কম, ঠিক আছে। আর অন্যদিকে মানে ইন্ডাস্ট্রি তার ট্যারিফ হচ্ছে 10 টাকার উপরে, হ্যাঁ, প্রতি কিলোওয়াট আওয়ারে। তো সে 4 টাকা থেকে 5 টাকায় এটা পেয়ে যাবে, তার মানে হচ্ছে সে ওটা অনেক সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে এটা। আর সেকেন্ড, যদি এই রুফটপ সোলার এই কন্ট্রিবিউশন মানে এই প্রাইসকে যদি আমরা কয়লার সাথে চিন্তা করি, আমাদের গত অর্থ বছরে কয়লার যে গড় উৎপাদন খরচ ছিল সেটা 12 টাকার বেশি ছিল, কাজে তার চেয়ে কম হচ্ছে। আবার একইভাবে ফার্নেস অয়েল দিয়ে যেটা হয় সেটা 26-27 টাকা প্রতি ইউনিট পড়ে, তার চেয়ে অনেক সস্তা হবে রুফটপ সোলারটা, ঠিক আছে। গ্যাসের সাথেও মোরলেস কম্পিটিটিভ, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে সোলার হচ্ছে ভেরিয়েবল, তাই না, জি যেহেতু সূর্যের আলোর উপর ওয়েদার ডিপেন্ডেন্ট, কাজে ওই সময়টার জন্য এটা ঠিক আছে। কিন্তু ব্যাটারি স্টোরেজ দিয়ে যদি করা হয় তাহলে এই সোলারটা কম্পিটিটিভ হবে হচ্ছে আপনার তেলের সাথে, অর্থাৎ রুফটপ সোলারতে যদি কেউ ব্যাটারি ব্যবহার করে সেটা তেলে ভিত্তিক যে বিদ্যুৎ হচ্ছে ফার্নেস হচ্ছে তার চেয়ে কিছুটা তার চেয়ে সস্তা হবে। কিন্তু গ্রিড স্কেলের সাথে যদি আবার চিন্তা করা হয়, তাই না, মানে ইউটিলিটি স্কেল যে সোলার প্রজেক্ট গুলো, তাই না, তো সেটার খরচ যদি চিন্তা করা হয় তাহলে সেটা তেলের চেয়ে সস্তা হবে অবভিয়াসলি দিনের বেলায় যে 4 ঘন্টা। কিন্তু এখন ব্যাটারি স্টোরেজ চিন্তা করে তাহলে মোরলেস ওটা কাছাকাছি খরচ হবে তেলের সমপরিমাণ। কিন্তু এখানে আমাদের যেটা বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি যে তেল ভিত্তিক বিদ্যুৎ আমরা ব্যবহার করছি এই মুহূর্তে, তাই না, এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের জ্বালানি ক্রাইসিসের কারণে ফার্নেস অয়েল অত্যন্ত বেশি ব্যবহার হচ্ছে, রাতের বেলা 2500-2600 মেগাওয়াট উৎপাদন করছে অনেক সময়, তাই না, জি আবার দিনের বেলাও ব্যবহার হচ্ছে। তো এটাকে যদি আমরা দিনের বেলা পুরোটা বা 80-90% যদি আমরা সোলার দিয়ে রিপ্লেস করতে পারি এবং রাতের বেলা যেটা হচ্ছে সেটা ব্যাটারি স্টোরেজ করেও সোলার দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আমরা আমার যেটা মনে হচ্ছে রাফলি 10-11 হাজার কোটি টাকার উপরে জ্বালানি আমদানি সাশ্রয় করা সম্ভব বাৎসরিক। তবে আরেকটি বিষয় হচ্ছে তেলকে পুরোপুরি তো আমরা ফেজ আউট করতে পারছি না, কারণ আমাদের স্পিনিং রিজার্ভ রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের পাওয়ার প্ল্যান্ট রাখতে হবে তেল ভিত্তিক, সেটা নানান কারণে গ্রিড ব্যালেন্সিং এবং নানান কারণে, বাট আমাদের এখানে আর্থিক সাশ্রয়ের যথেষ্ট সুযোগ আছে। আর এই তেল ছাড়াও ফ্লেক্সিবল ওয়েতে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টকে ব্যবহার করে সেখানেও দিনের বেলায় সূর্যের সোলার ব্যবহার করা সম্ভব, রাতের বেলাও ব্যাটারি ইউজ করে ব্যবহার করা সম্ভব। বাট এটা হয়তো আমাদের গ্র্যাজুয়ালি যেতে হবে, বাট প্রথমে আমাদের যে লো হ্যাঙ্গিং ফ্রুটটা আছে, অর্থাৎ দিনের বেলায় তেলের ব্যবহারটাকে কমানো সোলার দিয়ে, রাতের যে পিক আওয়ার আছে সেই সময় তেলের ব্যবহারটা কমানো সোলার উইথ ব্যাটারি, এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট স্টেপ। আর এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, রুফটপ সোলার বলেন, ওদিকে সোলার ইরিগেশন, হ্যাঁ, এবং গ্রামে গঞ্জে সোলার প্রজেক্ট, এগুলো যদি করা যায় তাহলে এখান থেকে সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনের সুযোগ আছে এবং সেটা আমাদের জ্বালানি আমদানি কমাতেও যথেষ্ট সহায়তা করবে। আপনাকে ছোট দুটা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে গভর্নমেন্ট বলছে যে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াটের যে টার্গেট আছে এটা বাস্তবসম্মত কিনা, এটা পসিবল কিনা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে দীর্ঘমেয়াদে এখন কি বাংলাদেশের সোলার বিদ্যুতে যাওয়ায় মানে একমাত্র সমাধান দেখছেন কিনা? প্রথম প্রশ্নের উত্তরে আমি এটাকে প্রথমত সেই দিকে যাব না, আমি বলবো যে এটা গভর্নমেন্ট অ্যাম্বিশন হাই করেছে, দ্যাট ইজ ভেরি গুড। উচ্চ হাই অ্যাম্বিশনের কারণে আমরা কাছাকাছি যদি বুঝতে পারি সেটা আমাদের জন্য ভালো হবে।
আর সেকেন্ড যেটা বলছেন সেটা হচ্ছে শুধুমাত্র সোলার কিনা, না আমাদের বিভিন্ন অপশনই দেখতে হবে। উইন্ডের যে পটেনশিয়াল আছে সেটাও ইন ডেপথ ফিজিবিলিটি করে দেখতে হবে, সাইট স্পেসিফিক ফিজিবিলিটি, পাশাপাশি অন্য যে অপশন গুলো আছে। বাট আমাদের এনার্জি এফিসিয়েন্সির কথা ভুলে গেলে চলবে না। ক্যাপটিভ পাওয়ার জেনারেশন বলেন, গ্যাস বয়লার বলেন, এবং বিভিন্ন জায়গায় যে লস আছে সেই জায়গায় এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং লস গুলো, ওয়েস্টেজ গুলো যে সেগুলোকে মিনিমাইজ করতে হবে। সাথে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরেই গ্র্যাজুয়ালি, যাতে আমরা জ্বালানি সাশ্রয়ে অভ্যস্ত হই। এয়ার কন্ডিশনের টেম্পারেচার ফর এক্সাম্পল 24-এর জায়গায় 25 ডিগ্রিতে ব্যবহার করা হলে প্রায় 6% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। এই জিনিসগুলো মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে, তাহলে আমাদের এনার্জি সেক্টরটাকে গ্র্যাজুয়ালি আমরা সাস্টেনেবল করতে পারবো। প্লাস হচ্ছে আমাদের নিজস্ব গ্যাসের সরবরাহটা বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে। তাহলে হয়তো একটা পর্যায়ে গিয়ে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে আমরা কিছুটা সুফল পাবো, কিছুটা না বেশ সুফল পাবো। শেষ প্রশ্ন, ব্যবসায়ীরা বলছেন তারা বিদ্যুৎ পাচ্ছেন না, উৎপাদন কম হচ্ছে। মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এটা আরো কিছুদিন এরকম সমস্যার মধ্যে ভুগতে হবে যদি মানে ওয়েদার সাপোর্ট না দেয়। সেই ক্ষেত্রে আপনার অ্যানালিসিস কি? আমরা আসলে এই বিদ্যুতের যে মানে সংকট শুরু হয়েছে এখন এপ্রিল মাসের শেষের দিকে চলে আসছে, এটা আমরা আসলে কতদিন পর্যন্ত এই ব্যবস্থাপনার মধ্যে থাকলে, ড্রাস্টিক্যালি কোনো চেঞ্জ না করলে কতদিন এই সাফারিং এর মধ্যে থাকতে হবে দেশের নাগরিক, ব্যবসায়ী বা অন্য যারা আছেন তাদেরকে? মানে এটা কি 2000 মানে এই বছরের কথা এই বলছেন, তাই তো? বছরের কথা বলছি, যে শর্ট টার্মে। আচ্ছা আচ্ছা, এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো গত বছর অর্থাৎ 2025 সালে 2024 সালের যে এপ্রিল মাসে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সর্বোচ্চ তাপমাত্রা কম ছিল। আবার গত বছর মে মাসে তার আগের বছরের তুলনায় 62% বেশি বৃষ্টিপাত হয়েছিল। হ্যাঁ, তো যে কারণে গতবার আমাদের কমফোর্টেবল একটা সামার ছিল, আমরা লোডশেডিং ওইভাবে এক্সপিরিয়েন্স করি নাই। এবার কিন্তু সেটা হয়নি, টেম্পারেচারটা বাড়ছে এবং লোডশেডিংটা করতে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যেটা প্রজেকশন সেটা হচ্ছে যে 17,500 মেগাওয়াট পিক ডিমান্ড ছাড়িয়ে যাওয়ার কথা এপ্রিল শেষের দিকে এবং মের প্রথম দিকে। যদি তাই হয় তাহলে যে পাওয়ার প্ল্যান্ট গুলো আসবে সেটা আসার পরেও গভর্নমেন্টকে একটা সিগনিফিকেন্ট লোডশেডিং করতে হবে। আর যদি ওয়েদার যদি আপনার ইমপ্রুভ করে এবং গতবারের মতো গত বছর যেরকম ছিল সেরকম যদি আমরা কমফোর্টেবল ওয়েদার পাই এপ্রিল শেষ থেকে মে মাসে, তাহলে হয়তো পরিস্থিতিটা আমাদের জন্য বেটার হবে। বাট এগেইন এটা অনেকটা ডিপেন্ড করছে ওয়েদারের উপর এবং টেম্পারেচারের উপরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস পডকাস্টে যুক্ত হওয়ার জন্য। না জি, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।